দিলারা মিসবাহ আমাদের সাহিত্য ভুবনের একজন অত্যন্ত সুপরিচিত নাম। তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন, নানা বিষয়ে লিখে থাকেন, মূলত কথা সাহিত্যিক। তবে বিচিত্র বিষয়ে তার আগ্রহ রয়েছে, তার অভিজ্ঞতাও সাংঘাতিক সমৃদ্ধ, ফলে তার বহিঃপ্রকাশ নানাভাবেই ঘটে থাকে তার লেখালেখিতে, তার প্রকাশিত গ্রন্থসমূহে। ইতিমধ্যে তার প্রায় গোটা 40 বই বেরিয়েছে, ফলে বোঝাই যাচ্ছে যে তিনি লেখালেখির মধ্যেই নিবেদিত, সমর্পিত প্রাণ একজন মানুষ। পাশাপাশি জীবন জীবিকার দায়িত্ব পালন তো রয়েছেই। তো বেশ কমাস হলো, বছরের অধিক হতে পারে, তার দুটি গ্রন্থ আমার হাতে এসেছে। আমি সেগুলো নিয়ে সম্ভবত ফেসবুকে প্রাথমিক প্রতিক্রিয়া প্রকাশ করেছিলাম, কিন্তু আজ মনে হলো যে না, তার বইগুলো নিয়ে আমি আমার ভিডিও গ্রন্থালাপ সিরিজও আরেকটু বিশদে যদি কথা বলি, তাহলে তার প্রতি এবং তার এই উপহারের প্রতি সুবিচার করা হবে। তো তার যে দুটি বইয়ের কথা আজ আমি বলবো আপনাদের, তার মধ্যে একটি আমাদের মহান মুক্তিযুদ্ধকে নিয়ে রচিত, এবং এই বই তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে রচিত, এবং এটি তার একেবারেই নিজস্ব এক অনুভূতি, উপলব্ধি, অভিজ্ঞতা এবং স্বজন হারানোর বেদনা থেকে নিশ্চিত হয়েছে। বইটির নাম হচ্ছে লাল মলাটের 71 ও অন্যান্য। প্রচ্ছদ, আপনার লাল মলাটের প্রচ্ছদে দেখতে পাচ্ছেন, তবে এখানে একটি মিষ্টি মায়া ভরা স্নিগ্ধ চেহারার কিশোরের ছবি রয়েছে। এই কিশোরটি তার অনুজ। তিনি এই কিশোরকে হারিয়ে যেতে দেখেছিলেন তার জীবন থেকে 1971-এর সেই দিনগুলোতে, একেবারে শুরুর দিকেই। তার জন্ম 1900, এখানে লেখা রয়েছে 60 সালে। মানে খুবই কাকতালীয়ভাবে দেখা গেল যে এটি আমার নিজেরও জন্মসাল, অর্থাৎ সে আমারই সমবয়সী, কিন্তু আমাদের দুর্ভাগ্য তাকে আমরা 71 সালে হারিয়ে ফেলেছি, মাত্র 11 বছর বয়সে। 15ই মেতে সে এই পৃথিবীতে শেষবারের মতো শ্বাস ফেলেছিল। তার একটি মারণ ব্যাধি হয়েছিল, ক্যান্সার, কর্কট রোগ, এবং তারও একটি শেষ ধারা লিউকোমিয়ায়, রক্তের কর্কটকে আক্রান্ত হয়ে সে 1971-এর 15ই মে আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছিল। তবে তার আগে সে একটি অসাধারণ কাজ করেছে। সে তখন হাসপাতালে ছিল, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ছিল। সেখান থেকে সে যা দেখছিল, তার কেবিন থেকে, তার জানলা দিয়ে, বারান্দা দিয়ে ঢাকা শহরের যে দৃশ্য, সেই সময়কার দৃশ্য দেখছিল, তার একটি ব্যক্তিগত খতিয়ান সে নিজের মতো করে লিখে রেখেছিল তার ডায়েরিতে, তার নোট বইয়ে। তো সেগুলো নিয়েই আসলে এই বই। তবে তার শুরুতে দিলারা মিসবাহ নিজে তার বয়ানটুকু আমাদেরকে শুনিয়েছেন তার ভাই সম্পর্কে, এবং এখানে তার আরও এক আত্মীয়, আরও আরেক ভাই কামাল লোহানী, আপনারা জানেন, আমাদের দেশের প্রগতিশীল শিল্প সংস্কৃতির একজন একেবারেই প্রথম সারির কর্মী, নেতা, সংগঠক এবং মুক্তিযুদ্ধে তার বিশাল অবদান রয়েছে। তো তার সেই কামাল লোহানীর লেখা রয়েছে একটি। এছাড়া কামাল লোহানীর আসলে আরও একটি লেখা আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধে, সেটি অবশ্য একটু ভিন্ন ধারণা। তার যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা, সেটি নিয়ে লেখা। এছাড়া ইমামুজ্জামান, মেজর জেনারেল ইমামুজ্জামান, বীর বিক্রম, আরেকজন বীর মুক্তিযোদ্ধা, তারও একটি লেখা রয়েছে মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অভিযান নিয়ে রয়েছে। সৈয়দ আবুল বারেক আলভী, শিল্পী, মুক্তিযোদ্ধা, তিনিও খুব নিপীড়িত হয়েছিলেন, সে 71 সালে বন্দী হয়েছিলেন। তার লেখা আলতাফ মাহমুদকে নিয়ে লেখা যে রচনা, শুধু আলতাফ ভাই রয়ে গেলেন। আলতাফ ভাই রয়ে গেলেন অর্থাৎ
এদের বন্দি অবস্থায় সেনাবাহিনীর পাক বাহিনীর হাতে রয়ে গেলেন এবং শেষ পর্যন্ত আর থাকেননি তিনি। তাকে আসলে মেরে ফেলা হয়েছিল, তিনি বিদায় নিয়েছিলেন আমাদের মাঝ থেকেও, তাকে আমরা হারিয়ে ফেলেছিলাম। সেই ভাষা আন্দোলনের অমর সঙ্গীত একটি গান যাকে সুর দিয়েছিলেন সুরকার হিসেবে, যাকে অমর করে রাখবে। এছাড়া আরও একজন মুক্তিযোদ্ধা মাওলানা কসিমউদ্দিন আহমেদের সময় লেখা আছে, সাকিব লোহানির লেখা আছে এই নিয়ে লেখা, আদিল বা তার যে ভাই বিবু, মাহবুব আদিল খান লোহানি বিবু, তার সম্পর্কে। এছাড়া আরও একটি লেখা আমি দেখতে পাচ্ছি আরেকজন মুক্তিযোদ্ধা শহীদ গোলাম সারোয়ার খান সাধনকে নিয়ে লেখা। আর আমাদের বিখ্যাত প্রায় কিংবদন্তি তুল্য নারী মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিলের কথা আমরা জানি, যিনি পুরুষের পোশাক পরে মুক্তিযোদ্ধা হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। শিরিন বানু মিতিলকে নিয়ে দিলারাম মেজবার আরেকটি লেখা রয়েছে, তার শিরোনাম তিনি দিয়েছেন চমৎকার, শিরিন বানু মিতিল প্রীতিলতার প্রতিচ্ছবি। ফজলে ইলাহি ইমন তাদেরই আরেক ভাই, তার লেখায় আছে সময়ের সাহসী সন্তান শিরোনামে এই সময়কার মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা, তার রণাঙ্গনের স্মৃতি, তার মুক্তিযুদ্ধ এবং তার অভিজ্ঞতা থেকে যে উপলব্ধি, সেসব আলভির কথা দিয়ে তিনি শেষ করেছেন সেই লেখা। আর এই হলো মোটামুটি এই বইটির বর্ণনা, লাল মলাটের ৭১ ও অন্যান্য। আমি এখান থেকে দিলারাম মেজবা যে লেখাটা দিয়ে শুরু করেছেন সেটির থেকে অংশবিশেষ, এবং এই বিবু যে যার লেখা এই লাল মলাটের বই, তার সে যে নোট বইয়ে ডায়েরিতে কিছু লেখা লিখে রেখেছিল, সেখান থেকে যদি আমি খানিকটা পড়ে শোনাতে পারি চেষ্টা করব। তো দিলারাম মেজবা লিখছেন, চারদিক থমথমে, শহরগঞ্জে জনমানুষের মনে ক্রমাগত ফুঁসে উঠছে চাপা ক্রোধ, বাংলার সুফলা মৃত্তিকার পবিত্র জমিনে বর্বর পাখি তস্করের বুটের আস্ফালন। সময়টা আমার সোনার বাংলার ক্রান্তিকাল। ৭১ মহিমাময় ৭১, রক্তস্নাত ৭১, বাঙালির মরণপণ লড়াই, যে লড়াই দীর্ঘায়িত হয়েছিল সুদীর্ঘ ৯টি মাসে। মুক্তির লক্ষ্যে সে লড়াই মুক্তিযুদ্ধ, জাতির পিতার অমোঘ আহ্বানকে করটিতে ধারণ করে আপামর জনতার সে মহান লড়াই। ২৫শে মার্চের রাতের একটু বর্ণনা আছে। রাত ১২টা, প্রচণ্ড গুলিগোলার গগন বিদারী হুঙ্কার, মেশিনগান, মর্টার ইত্যাদির একটানা বজ্রপাত যেন বঙ্গভবন থেকে বাতাসে পাক খেতে খেতে সে প্রচণ্ড শব্দ আমাদের দিশেহারা করে দিয়েছিল। যৌথ পরিবারের সদস্য ভাসুর দেবরও আমরা শিশু সন্তান শকিং কর্তব্য বিমূঢ় খোলা বারান্দায় দাঁড়িয়ে এই দোয়া দূর পড়তে লাগলাম। বিবাহযোগ্য ৪ ননদের কিছুদিন আগে গ্রামে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সারা রাত পাখির মতো হত্যা করলো জানোয়াররা। হাজার হাজার বাঙালি আগুনের লেলিহান শিখা বর্ষ করল কত বসত ভিটে, জনপদ, বস্তির ছুপড়ি আশ্রয়। তো এভাবে তিনি সেই রাত্রি বর্ণনা দিয়েছেন দিলারাম মেজবা। আর বিবুর নিজের লেখা সেই ডায়েরিগুলো থেকে একটু আমি পড়ার চেষ্টা করি। বিশেষ করে ২৫শে মার্চ ১৯৭১ রাত ১:৫০ সেই যে ডায়েরিতে কী লিখেছিল, ছোট্ট একটি লেখা। তার হাতের লেখাটা দেখাচ্ছি, খুব চমৎকার হাতের লেখা। তার বয়স মাত্র ১১, তখনই কি সুন্দর হাতের লেখা তার। তো সে লিখছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নং নতুন কেবিন কক্ষে বেডে শুয়ে আছি আমি ও মা, বারান্দায় শুয়ে আছে বাহার। ১:৫০ সময় বাহার ডাক দিল দরজা খোলার জন্য। আমি ও মা উঠে দরজা খুললাম। বাহার বলল, বাইরে গুলি হচ্ছে। তারপর একাধারে গুলির ফটফট আওয়াজ শুনলাম। বাহার বলল, প্রায় ১ ঘন্টা হলো আমি এই গুলির আওয়াজ শুনছি। ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর টেলিফোনে বিল্ডিংয়ের
এরিয়ায় লাশের লাইন নিয়ে গেল। আমরা মনে করছি এমনি গুলি হচ্ছে, তাই মা শুয়ে পড়ার জন্য বললো, আমরা শুয়ে পড়লাম, কিন্তু গুলির আওয়াজ আরও বাড়ছে। মাঝে মাঝে বোম ফোটার আওয়াজ শোনা যাচ্ছিল। কেবিনের দরজা খুলে সামনে দাঁড়ালাম, দেখি অন্যান্য কেবিনের লোক বারান্দায় জড়ো হয়েছে। সকালে আলোচনা, সকল কেবিনের লাইট মোমবাতি নিভিয়ে দেওয়া হলো আস্তে আস্তে। সকলে স্ব কেবিনে চলে গেল। কিছুক্ষণ পরে খুব কাছে গুলি ফোটার আওয়াজ পাওয়া গেল। সকলে দৌড় দিয়ে কেবিন থেকে বারান্দায় বেরিয়ে এলো। কেবিনের লোকেরা গুলি দেখার আগ্রহে কেবিনের খোলা বারান্দায় গেল। এবার খুব জোরে গুলি হলো। আমাদের সামনের কেবিনের লোকেরা গুলি গুলি বলে হুড়মুড় করে বারান্দায় বেরিয়ে এলো। তো এইভাবে সে বেশ কপাতা লিখেছে, এবং এটি এক দুর্লভ দলিল। 11 বছরের ছেলের চোখে 25শে মার্চ 26শে মার্চের দিনগুলোর বর্ণনা দেখা, এটি সত্যি একটি দুর্লভ। শেষ করেছে সেভাবে। 27শে মার্চ কারফিউ উঠে গেল, লোক আসতে লাগলো, শোনা গেল নির্মম অত্যাচারের কাহিনী। সেই অত্যাচারের কাহিনী আমরা পড়লাম এই বিবুর ডায়েরিতে। তারই অগ্রজা দিলারা মেজবার দৌলতে তিনি সেটি উদ্ধার করেছেন, তাকে নতুনভাবে মুদ্রণ করেছেন এবং মলাটবন্দি করে আমাদের হাতে তুলে দিয়েছেন। তাকে অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দনও জানাই এই কাজটি করার জন্য। মুক্তিযুদ্ধের এইসব ছোটো ছোটো আখ্যানের ভেতর দিয়ে আসলে আমরা সেই দিনগুলোকে ফিরে পাবো এবং আমাদের মধ্যে যে স্বাধীনতার স্পৃহা সেটিকে আবারও নতুনভাবে অনুভব করব। আর এই বইটি, দ্বিতীয় বইটা খুবই ভিন্ন ঘরানার বই। বইয়ের নাম রন্ধন বন্ধন নন্দন তত্ত্ব। খুবই আকর্ষণীয়। অর্থাৎ তিনি রন্ধন নিয়ে একটি বই রচনা করেছেন, কিন্তু এর মধ্যে তিনি নন্দন তত্ত্ব খুঁজছেন। বাঙালির রন্ধনের যে পেছনে দীর্ঘ ইতিহাস, সংস্কৃতি, নৃতত্ত্ব, সেগুলোকে নিয়ে তিনি বেশ কিছু নিবন্ধ রচনা করেছিলেন বিভিন্ন পত্রপত্রিকা, সেগুলির একটি সংকলন। তো এর সূচিপত্রের নামগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কত আকর্ষণীয় বিষয়। কলা পাতায় গরম ভাত, ঠাকুর বাড়ির রসুইনামা, যদ্যপি আমার গুরু, পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে পাতে, ঐতিহ্যের শিকড়ে বারংবার, লেখক পর্যটকের যৎকিঞ্চিত রসনার রং, পুরানো ঢাকার রসনার শতবাসনা, নৃগোষ্ঠীর রন্ধননামা, পানবাহার, এই দিয়েই তিনি শেষ করেছেন। এই বইয়ের শেষে অবশ্য তার একটি বিশদ পরিচিতি রয়েছে, দিলারা মেজবার। তার ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, বাঙালির সেই চমৎকার একটি জামদানি শাড়ি পরিহিতা। তো তার পরিচয়টি এভাবে দেওয়া হয়েছে: জন্মভিটা শামীম মঞ্জিল, পাবনা, 28 আগস্ট 1950। বাবা তাসাদ্দুক হোসেন খান লোহানী, মা বদরুন্নাহার লোহানী। স্নাতকোত্তর বাংলা ভাষা ও সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, 1975। দিলারা মেজবার প্রকাশিত গ্রন্থ সংখ্যা এখানে 36টি, পরে হয়তো আরও বেড়েছে। সম্পাদনা 8টি, গল্প সমগ্র 1 খণ্ড, কিশোর সমগ্র 2 খণ্ড। কমর মুশতারি স্মৃতি পদক, তাইবুন নাহার রশিদ স্বর্ণপদক, আশরাফ সিদ্দিকী সাহিত্য পদক ইত্যাদি সহ 15টি পুরস্কার। রত্নগর্ভা প্রাপ্ত দিলারা মেজবার 3 সন্তান। মেখলা, ময়ূখ, তানভীর। বাংলার সনাতন ঐতিহ্যের শিকড়ের প্রতি তাঁর গভীর ভালোবাসা। প্রান্তিক জনমানুষের যাপিত জীবন তার রচনার মূল উপজীব্য। প্রকৃতি পাঠে আনন্দ তাঁর। দিলারা মেজবা কথা সাহিত্যিক, রম্য লেখক, শিশু সাহিত্যিক, কবি ও সংগঠক। অনেক গুণান্বিতা দিলারা মেজবা। তার সম্পর্কে শেষ মলাটে আমাদের আরেক গুণী সাহিত্যিক, কথা সাহিত্যিক, কবিও বটে, ঝর্ণা রহমান একটু লিখেছেন। তার থেকেও খানিকটা অংশ পাঠ করে শোনাতে চাই। ঝর্ণা রহমান আমাদের বলছেন যে, মোগল সম্রাটদের মধ্যধৌত মাংস রন্ধন গল্প থেকে ঠাকুরবাড়ির খাদ্যরুচি হয়ে বাংলাদেশের আদিবাসী রন্ধনশালা, চর্যাপদের ডম্বির কুড়ে থেকে প্রকৃত পৈঙ্গল হয়ে বৈষ্ণব কাব্যের রাধার আকুল মনের ব্যাকুল কান্না, মঙ্গল কাব্যের ঈশ্বরী পাটনি থেকে সৈয়দ মুস্তফা আলী হয়ে জীবনানন্দ দাশ, বেগম রোকেয়া থেকে লেখক জননী, বাঙালির ঘরের নন্দন তত্ত্ব আবিষ্কারে দিলারা ডুবুরির মতো বাংলা কাব্য সাহিত্যের অতলে ডুব দিয়ে দিয়ে মুক্তা তুলে এনেছেন। সাধারণ একটি পংক্তি। প্রতিটি খাদ্যের সাথে পরিবেশন করেছেন বাংলাদেশের নৃতাত্ত্বিক, রাজনৈতিক, সামাজিক ইতিহাস,
সাংস্কৃতিক, ধর্মীয়, লৌকিক, রাজসিক, গ্রামীণ, নাগরিক জীবনাচার থেকে অজস্র চয়ন, অসংখ্য মনোজ্ঞ উদাহরণ, বাংলাদেশের 64 জেলা থেকে ঐতিহ্যবাহী নানা রকমের খাবারের বয়ান দিয়ে পাঠকের রসনাকেই শুধু উস্কে দেননি, অনবদ্য সাধু গদ্যের বিবরণের পাঠ অভিজ্ঞতাকেও যুক্ত করেছেন নতুনতর আস্বাদ। লেখকের বুদ্ধিদীপ্ত সরস ভাষায় বইটিকে অসাধারণ উচ্চতায় পৌঁছে দিয়েছে। রন্ধন যে প্রকৃতই একটা শিল্প, তার স্তরে স্তরে লুকিয়ে থাকে কত শত উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা, রুচি, অর্থনীতি, রাজনীতি ও সমাজ প্রবহমানতার তথ্য তত্ত্ব। খাদক তার সন্ধান করেন না, করেন শিল্পরসিক, গবেষক আর নন্দন তত্ত্বের অনুসন্ধানী জন। দিলারা মেজবা সেই শিল্পবদ্ধ অনুসন্ধানী লেখক। অজস্র রন্ধন গল্প আর বাঙালির খাদ্যরুচির সাথে সংশ্লিষ্ট অজস্র অন্য ব্যঞ্জনের শিল্পিত সম্ভার নিয়ে দিলার মেজবার এক অভিনব গ্রন্থ রন্ধন বন্ধন নন্দন তত্ত্ব। এই বই আমাদের বইয়ের ভুবনে একটি বিশেষ সংযোজন হবে বলেই বিশ্বাস। আমারও একই বিশ্বাস। আমরা এই সুযোগে দিলারা মেজবাকে অভিনন্দন জানাই এবং এই গ্রন্থের যে একেবারে শেষ একটি রচনা সেটির কিয়দংশ পাঠ করে আমার উপস্থাপনার ইতি টানি। লেখাটির নাম পানবাহার। আমরা এই শব্দের সঙ্গে খুবই পরিচিত। খাবার শেষে যে পান, তারও যে কত বাহার, কত সৌন্দর্য, সেটি নিয়েই লেখা। যে ভালো রাঁধুনি তার পানের সাজেও বাঁধুনি। পান সাজানোর কত যে নকশা আছে, সবার হাতে নিপুণ সাজে খেলে না। এখানেও শিল্পীর কারিজমা। দেশ ভাগ হবার আগে না কি ঠাকুমাদের পানের বাটায় বিপ্লবীদের নাম লেখা থাকতো, যতীন, দীনেশ বা মাতঙ্গিনী হাজরা। পুরাণে পাওয়া যায় যা, পানে আগের দিক থেকে পরমায়ু, মূল ভাগে যশ আর মধ্যে লক্ষ্মীর বাস। সেই কারণে এই 3 ভাগ ফেলে পান মুখে দিতে হয়, নইলে ঝামেলা। একসময় সম্ভ্রান্ত ব্যক্তিরা শুভ কাজের শেষে সবাই মিলে পান চিবোতেন। চর্যাপদে সবরপাদ রচনা করেছেন। হিও তাবুলা মহাসুখে কাপুর খাই, শুনো নিরামণি কণ্ঠে লইয়া মহাসুখে রাতি পোহাই। চুন বন্ধুপুত্র চুনের কথাই বলছেন। হ্যাঁ, তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। এই পদে কর্পূর দিয়ে পান খাওয়ার বিষয়ে উল্লেখ আছে। অতঃপর সুখে রাত্রি জীবন। এক বেড়া পানে থাকে 64টি পান। গাছের পাতানো পাতায় সুপারি, খয়ের চুন যুক্ত হয়ে ওঠে পান সাজের সুদৃশ্য অবয়ব। এর সঙ্গে যুক্ত করে অনেকে সাদা পাতা, জর্দা, দোক্তা, গুল ইত্যাদি। আরও বর্ণিল হয়ে ওঠে পানসজ্জা। পানবাহার, লাল সুপারি, এলাচ, মোরব্বার টুকরো, মৌর ইত্যাদিও যুক্ত হয়। পান পাতায় জড়িয়ে থাকে আপ্যায়নের ভাষা, মনের আকুতি, প্রিয়জনের মধুর পরশটি। তাম্বুল পাতাটি যেন মানবিক মেলবন্ধনের অবিকল উপমা। প্রাচীনকালে রাজা বাদশাদের তাম্বুল পরিবেশনের জন্য নিয়োজিত থাকত বিশেষ প্রতীক্ষিত দাস। তিনি শেষ করছেন এভাবে প্রবন্ধটি, এবং এর মাধ্যমে বইটিও শেষ হচ্ছে। তবে গোপন কথাটি গোপন রবে না। পানের সাথে যদি যুক্ত হয় দোক্তা, খৈনি, মিশি, গুন্ডি, সাদা পাতা, তবে বলি হা নৈবচ নৈবচ। আত্মঘাতী পান খেতে হবে কালে ভদ্রে, আনন্দ ভাগাভাগি করে রসনা বাসনা পূরণে, তবে একটু সমঝে। আর এও বলে রাখা ভালো, উনো ভাতে দুনবল, অতি ভাতে রসাতল। মজার ব্যঞ্জনের নিত্য অতিভোজন, সেও নৈবচ নৈবচ। শেষ করছেন তিনি। খাদ্য বঙ্গভাষীর অস্তিত্বের আয়না। এই আয়নায় বিচ্ছুরিত হয় সমগ্র নৃতাত্ত্বিক নমুনা, সামাজিক অবস্থান, অর্থনীতির খাঁজকাটা সিঁড়ি, ধর্মভাবনা আর শিল্প রচনার পরিব্যাপ্তি। তো এই পরিব্যাপ্তি শিল্পের এই ভিন্ন আঙ্গিকের ভিন্ন বয়ানের ভিতর দিয়ে তিনি বইটি শেষ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই এবং নিজেরাও চেষ্টা করব তার দেখানো পথে বঙ্গীয় খাদ্য সুধাকে উপভোগ করা যায় কিভাবে, নিজেরা মিলে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে। এবং এর মধ্যে বাংলার আরেকটি যে উন্নত সংস্কৃতি, সমৃদ্ধ সংস্কৃতি, সেই রন্ধন সংস্কৃতিকেও উদযাপন করা চাই আমাদের সবার জীবনে। এই বলে আমি আমার আজকের উপস্থাপনা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দুধে ভাতে থাকবেন।